নমস্কার বন্ধুরা, আদাব। আবার আমি অনেকদিন পর মূলত লাইভে এলাম। আমি মাঝে অন্য জায়গায় ছিলাম। তো আজকে যে বিষয়টা, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনা ঘটেছে বাংলাদেশে। তার মধ্যে একটা হলো যে জামাতে ইসলামী এবং এনসিপি অর্থাৎ যে ছাত্ররা মূলত আন্দোলন করেছে, ওদের যে সংগঠন, ওদের এটা একমাত্র সংগঠন সেরকম নয়, কিন্তু যে নামগুলো সামনে এসছিল জুলাই আন্দোলনে, যেমন আহিদ ইসলাম, আসিফ মাহমুদ, এরা সবাই হলো এই এনসিপি পার্টিতে আছে। এখন এই জন্যে এনসিপিকে বলা হচ্ছে যে জুলাই বিপ্লবীদের আসল যে মুখ, জুলাই যে যুবদের বিপ্লব, তার আসল মুখ। এখন এই এনসিপি এবং জামাতের মধ্যে যে একটা জোট হলো, এবং অন্যদিকে যে বিএনপি থাকবে এবং বিএনপির কিছু অ্যালাই থাকবে, ইনক্লুডিং ভিপি নূর, যে ভিপি নূর মূলত 2018-র যে সড়ক আন্দোলনের নেতা ছিল, অর্থাৎ আজকের যে নাহিদ যে নেতা, ওর যে নেতা ছিল আগে ভিপি নূর, যাকে 2024-এ হটিয়ে দিয়েছিল নাহিদরা, কারণ তার নামে অনেক আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল। তো যাই হোক, তো বিএনপির একটা জোট আছে ওই ভিপি নূরদের সঙ্গে নিয়ে, আবার অন্যদিকে তোমার নাহিদের এনসিপি এবং জামাতে ইসলামীর জোট আছে। এছাড়াও সেখানে এবি পার্টি বলে একটি পার্টি, খুব নাম করা পার্টি, ব্যারিস্টার ফুয়াদ খুব নাম করা একজন অরেটার ওখানকার, তো উনিও হলো গিয়ে এনসিপি জামাত জোটের সঙ্গেই আছেন। এছাড়াও আরও কিছু পার্টি আছে যে পার্টিগুলো মূলত কিনা জুলাই আন্দোলনের ধারক বলে ধরা হয়, তারা এখন জামাতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে যাচ্ছে। এবার এই যে জোটটা হলো, এই জোটটা হওয়ার আসল কারণটা কোথায়? আসল জায়গাটা হলো এনসিপি সবসময় নিজেকে বলতে চেয়েছে, এবং এছাড়া এবি পার্টির মতো মানে অন্যান্য যে পার্টিগুলো যারা বারবার করে নিজেদের জুলাই বিপ্লবের ধারক বলে চিহ্নিত করেছে, এরা মূলত এক ধরনের যে সেন্ট্রিস্ট রাজনীতি অথবা মধ্যপন্থী রাজনীতি করার চেষ্টা করে গেছে। এবং তারা বলেছে আমরা মধ্যপন্থী, আমরা দক্ষিণপন্থীও নই, আমরা বামপন্থীও নই। কিন্তু এই বামপন্থী আর দক্ষিণপন্থী এর কথাটার অর্থ কি? এমনিতে ট্র্যাডিশনালি আমরা জানি যে ফ্রেঞ্চ রিভলিউশনের পরে যেটা গড়ে উঠেছিল সেটা হলো যে বুর্জোয়াদের যে নীতিগুলো, যে লিবারাল নীতিগুলোকে বলা হতো বামপন্থী, আর অন্যদিকে ফিউডাল ব্যাংকার একটু পয়সালাদের যে নীতিগুলোকে বলা হতো দক্ষিণপন্থী। তো বামপন্থীরা চাইতো পয়সালাদের ওপর ট্যাক্স দেওয়া হোক, গরিবদের কিছু সাবসিডি দেওয়া হোক, গরিব মানুষকে আরো বেশি বেশি করে ভোটিং রাইট দেওয়া হোক। অন্যদিকে যারা তোমার যে দক্ষিণপন্থী, ওরা বলতো না অতিরিক্ত ট্যাক্স ভালো না, বেশি ট্যাক্স দিলে যারা পয়সালা, যারা মূলত ইনভেস্টমেন্ট করে, তারা বেশি ইনভেস্টমেন্ট করতে পারবে না, তো সেই জন্য বেশি ট্যাক্স ভালো না। ইনভেস্টমেন্ট হবে, ইনভেস্টমেন্ট থেকে যে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, সেখান থেকে যে আয় বাড়বে, সেটাই ভালো। অতিরিক্ত লোককে ভোটিং রাইটস দেওয়া উচিত না, এগুলো তোমার যে দক্ষিণপন্থীরা বলতো। এটাই 20th সেঞ্চুরি আফটার দ্য বলশেভিক রিভলিউশন, অর্থাৎ কিনা যে রুশ বিপ্লবের পরে যেটা হয়ে দাঁড়ায়, সেটা হলো শ্রমিক শ্রেণী, গরিব মানুষ, কৃষক শ্রেণী, অর্থাৎ কিনা যে ভূমি সংস্কার, তারপর হলো গিয়ে যে ন্যাশনালাইজেশন অফ দ্য ইন্ডাস্ট্রিজ, এই জিনিসগুলো যারা বলবে তারা হলো বামপন্থী, আর দক্ষিণপন্থীরা মূলত বলবে প্রাইভেট অন্টারপ্রেনারশিপের কথা, কম ট্যাক্স বসানোর কথা, কম সাবসিডি দেওয়ার কথা, ফিসকাল ডিসিপ্লিনের কথা। আর অন্যদিকে বামপন্থীরা বলবে তোমার হলো গিয়ে যে ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিগুলোকে যে ন্যাশনালাইজ করার কথা, বড় লোকদের ওপর ট্যাক্স চাপিয়ে গরিবদের কিছু দিয়ে যাতে কিনা চাহিদা বৃদ্ধি করা যায়। চাহিদা বৃদ্ধি একটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে 20th সেঞ্চুরিতে আসে, কারণ তার আগে অবধি সমাজটা এরকম ছিল যে চাহিদা অনেক ছিল, সাপ্লাই তত ছিল না। কিন্তু আফটার দ্য গ্রেট ডিপ্রেশন মূলত কার্ল মার্কস এবং জন মেনার্ড কেইন্সের কথা মানে আসল সত্যি বলে প্রকাশ লাভ করে, এবং প্রমাণিত হয় যে না, সমাজে যে সাপ্লাই অনেক কিন্তু ডিম্যান্ড নেই, অর্থাৎ ডিম্যান্ড জেনারেশনের জন্য
যাদের হাতে অত বেশি টাকা নেই তাদের হাতে টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়াও শ্রমিক অর্গানাইজেশনগুলোর পক্ষে থাকা এটসেট্রা। কিছু কিছু ক্ষেত্রে হলো যে ন্যাশনাল লিবারেশন স্ট্রাগলের পক্ষে থাকা, যারা কিনা উইক নেশন তাদের সপক্ষে থাকা, ইম্পেরিয়ালিজমের বিপক্ষে থাকা, এগুলোকে বামপন্থী বলা হতো। কিন্তু আফটার দ্য ফল অফ সোভিয়েত ইউনিয়ন আমরা দেখি অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। তার মধ্যে একটা হলো শ্রমিক ইউনিয়ন বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো বা যে কোনো জায়গাতে অনেকটা দুর্বল হয়ে যায়। এর একটা কারণ হলো যে গ্লোবালাইজেশন, যার ফলে মূলত চীন থেকে সস্তা পণ্য গোটা বিশ্ব ছেয়ে যায় এবং চীনে অধিকাংশ ইন্ডাস্ট্রির কনসেন্ট্রেশন হতে শুরু করে এবং বিশ্বজুড়ে অজস্র ইন্ডাস্ট্রি বন্ধ হতে শুরু করে। কারণ আগে ইন্ডাস্ট্রিগুলো হলো যে তোমার যে ডোমেস্টিক মার্কেটে কম্পিট করতো, সুতরাং কম্পিটিশনটা সোজা ছিল। কিন্তু এখন গ্লোবাল মার্কেটে কম্পিট করতে হয়, চীনের বিশাল বড় যে উৎপাদনের পোটেনশিয়ালের সঙ্গে কম্পিট করতে হয়, যেটা অধিকাংশ দেশই করতে পারে না এবং সেখানে ইন্ডাস্ট্রি বন্ধ হতে থাকে। অন্যদিকে কৃষি সমাজ আগের মতো আর নেই, কৃষি সমাজ অনেকটাই ভেঙে গেছে, কৃষক থেকে শ্রমিক হওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে গেছে। আবার অন্যদিকে যে নারীও আর ঘরে থাকতে রাজি নয়, তারাও অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য শ্রমবাজারে জয়েন করেছে। অর্থাৎ একদিকে শ্রমিকের যে সাপ্লাই অনেক বেড়ে গেছে কিন্তু শ্রমিকের ডিম্যান্ড সে তুলনায় ততটা বাড়েনি, কাজে শ্রমিকের বার্গেনিং পাওয়ার অনেক কমে গেছে। তো শ্রমিক ইউনিয়ন অনেকটা যে দুর্বল হয়ে যায় এবং তোমার হলো যেহেতু এগুলো দুর্বল হয়ে যায়, অন্যদিকে তোমার হলো যে গ্লোবালাইজেশনের জন্য তোমার গোটা বিশ্বটা হলো গিয়ে যে সস্তা পণ্যে ছেয়ে যায়। সুতরাং ঘরের ইন্ডাস্ট্রিকে সাবসিডি দিয়ে টিকিয়ে রাখার থেকে বাইরের যে পণ্য সস্তায় কিনে নেওয়াটাই বেশি কার্যকর বলে প্রতিভাত হতে শুরু করে। কারণ তাতে ইনফ্লেশন কম থাকে, ইনফ্লেশন কম থাকলে ইন্টারেস্ট রেট কম থাকে, ইন্টারেস্ট রেট কম থাকলে ইনভেস্টমেন্ট ভালো হয়, ইনভেস্টমেন্ট ভালো হলে জিডিপির ভালো গ্রোথ হয়। তো এই জিনিসগুলো হতে শুরু করে। এটার ফলে পুরনো বামপন্থী স্ট্রাকচার, যেটা মূলত যে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন, তারপর হলো ন্যাশনালাইজেশন অফ ইন্ডাস্ট্রিজ, তারপর ইন্ডাস্ট্রিয়াল যে সেলফ সাফিসিয়েন্সি, এই কথাগুলোকে পুরোপুরিভাবে যে গ্লোবালাইজেশন ভেঙে চুরে দেয়। তো বামপন্থীদের আর প্রায় কোনো অস্তিত্বই থাকে না, মানে পুরনো বামপন্থীদের। অন্যদিকে যে দক্ষিণপন্থীদের অস্তিত্ব এক অর্থে থেকে যায়, কারণ সেখানে হলো ফিসকাল ডিসিপ্লিনের কথা, ইনফ্লেশন কন্ট্রোলের কথা, এগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই সময় আস্তে আস্তে করে আমরা দেখেছি যে লেফট পলিটিক্সটা, পুরনো লেফট পলিটিক্সটা শেষ হয়ে যায়। সেই জায়গায় এক ধরনের নতুন লেফট পলিটিক্স যেটা আস্তে আস্তে করে ক্রিপলিং করে, সেটা হলো তোমার একদিকে হলো গিয়ে যে নারীবাদ, অর্থাৎ কিনা যে নারীর স্বাধীনতা সেটা শুধু অর্থনৈতিক স্বাধীনতায় লিমিটেড না রেখে সেটা নারীর যৌন স্বাধীনতাকে প্রশ্রয় দেওয়া, এবং এরপরে আসে হলো গিয়ে আস্তে আস্তে করে এলজিবিটি অর্থাৎ হোমোসেক্সুয়ালিটি অ্যান্ড আদার্স, এবং এই বিষয় চলে যেতে শুরু করে। অর্থাৎ যে লেফট বলে আমরা যাকে বলি সে শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী থেকে, কারণ কৃষক শ্রেণী আর আগের মতো নেই, শ্রমিক শ্রেণী অনেক দুর্বল, তো এই শ্রেণী যেহেতু নেই তারা মূলত যে নারী, এলজিবিটি এগুলো নিয়ে গোটা বিশ্বজুড়ে লাফালাফি শুরু করে। এবং এছাড়াও হলো গিয়ে যে যদি একটা দেশে কিনা যে মাইনরিটি থাকে, মাইনরিটির ভালনারেবিলিটির কথা লেফটরা বলা শুরু করে। এখন এই জিনিসটা মূলত এই ধরনের যে লেফটের ইমার্জেন্স হয়েছে হলো প্রথম বিশ্বে হয়েছে, অর্থাৎ কিনা হলো গিয়ে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়েছে, কিছুটা সাউথ কোরিয়াতে হয়েছে। কিন্তু পৃথিবীর অন্যান্য জায়গাতে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশে, এই ধরনের লেফট কখনো সার্কেল মানে জাস্ট যেটা গ্রো করেছে সেটা কিনা শুধুমাত্র সেখানে যে একটা মধ্যবিত্ত তৈরি হয়েছে, যে গ্লোবালাইজেশনের ফলে সস্তা পণ্য আসার ফলে এবং একটা গ্রোথ হওয়ার ফলে সেই সামান্য যে মিডল ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। ফলে তৃতীয় বিশ্বের যে পার্টিগুলো আছে সে পার্টিগুলো মোটামুটিভাবে কিন্তু তাদের পুরনোভাবে ভাবতে গেলে তাদের যে অ্যাকশনগুলো সেগুলো মূলত কিনা যে দক্ষিণপন্থী অ্যাকশন হিসেবেই চিহ্নিত হয়েছে। কিন্তু যাই হোক, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ তাহলে এর মধ্যে কোথায় যে ফিট ইন করে? বাংলাদেশে 71 থেকে আমরা দেখেছি যে দুটো জিনিসের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। বাংলাদেশে তিনটে জিনিস গুরুত্বপূর্ণ ঘটেছে। একটা 1947 ইস্ট পাকিস্তান তৈরি হয়েছে, যেটা কিনা যে ব্রিটিশ ভারত এবং ব্রিটিশদের আন্ডারে থাকা যে বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙে তৈরি হওয়া।
এরপর 1971 হয়েছিল বাংলাদেশ, যেটা কিনা ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের যে ইউনিয়ন ছিল, ইউনিয়ন ভেঙে তৈরি হয়েছে, এবং এরপরে যে জুলাইয়ের যে বিপ্লব হয়েছে। তো 1947-এর মূল বিষয়টা ছিল সেটা হলো যে আমরা হলাম যে সেখানে যেটা কিনা আজ ইস্ট বেঙ্গল অথবা বাংলাদেশ বা তখন যেটা ইস্ট পাকিস্তান হয়েছিল, সেখানকার মানুষ যেটা বলেছিল যে যারা কিনা তোমার হলো গিয়ে যে মেজরিটি মানুষ, ওরা যেটা বলেছিল যে আমরা মূলত মুসলিম, আমরা যদি ব্রিটিশদের ছেড়ে যাওয়া যে সাম্রাজ্য ইউনাইটেড ইন্ডিয়াতে থাকি, সেখানে হিন্দুরা হলো মেজরিটি, তো যারা মেজরিটি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট ওরা শাসন করবে, তো আমরা সেখানে মাইনরিটি হব, আমরা শাসিত হব, মেজরিটি শাসক হবে, তো আমরা এরকম একটা সিস্টেমে থাকতে রাজি নই, তাই আমরা মুসলমানদের জন্য আলাদা একটা এন্টিটি চাই, অর্থাৎ কিনা যে রাইট টু সেলফ ডিটারমিনেশন ইনক্লুডিং রাইট টু সেসেশনের জায়গা থেকে কথাটা বলা হয়েছিল। কিন্তু এখানে মুসলিম হিসেবে তারা নিজেকে একটা জাতি হিসেবে আইডেন্টিফাই করেছিল, সেখান থেকে রাইট টু সেলফ ডিটারমিনেশন অফ দ্য মুসলিম নেশন অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়া, এরকম আর কি, ব্রিটিশদের ছেড়ে যাওয়া ইন্ডিয়া, এরকম কিছু একটা বলার চেষ্টা করেছে। যাই হোক, তারপরে অবশ্য যেহেতু মুসলিম কনসেন্ট্রেশন একদিকে, ওদিকে পাকিস্তান বা বাংলাদেশ, এরকম একটা কন্ডিশন বলে শেষে চেষ্টা হয়েছিল, আবার পাঞ্জাব আর বেঙ্গলে যেহেতু মুসলিমরা ছিল প্রায় 55%, হিন্দুরা 45%, আবার হিন্দুদের মধ্যে পাঞ্জাব আর বেঙ্গলে খুব বড় বিভাজন ছিল হলো যে নিম্নবর্ণ উচ্চবর্ণ, সব মিলিয়ে একটা চেষ্টা করা হয়েছিল বেঙ্গলে যাতে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল হয়, যেটা প্রমাণ করে তখনই একটা বাঙালি মুসলমানদের মধ্যে কিন্তু বাংলা জাতীয়তাবাদের বিষয় ছিল, যেটা মানে মানে অর্থাৎ কিনা যে আমি মুসলিম, অতএব আমি সমগ্র ইন্ডিয়াতে থাকবো না, কারণ সেখানে আমি তো যে ডমিনেটেড হয়ে যাব, কিন্তু আমি বেঙ্গলটা চাইতে পারি, কারণ সেখানে আমি 55% একটা কমফোর্টেবল একটা মেজরিটি, সেখানে আমাকে কেউ যে ডমিনেট করতে পারবে না, অতএব আমি যদি যে বেঙ্গল পাই তাহলে আমার অসুবিধা নেই। তার মানে 1947 এটা প্রমাণ হয়ে গেছিল যে বাঙালি মুসলমানরা বলতে চাইছে আমরা ইন্ডিয়াতে যাব না, কারণ ইন্ডিয়াতে গেলে আমাকে পুরোপুরিভাবে হিন্দু মেজরিটি আমাকে ডমিনেট করবে। তখন প্রায় 76% হিন্দু ছিল, 24% মুসলিম ছিল সমগ্র ব্রিটিশ ইন্ডিয়াতে, তো আমি পুরোপুরি ডমিনেটেড হয়ে যাব, কিন্তু আমি বেঙ্গলে হিসেবে আমি থাকতে রাজি আছি, কারণ সেখানে আমি ডমিনেটেড হব না, কারণ আমি সেখানে 55%, সেখানে বরং ওটা আমার নিয়ন্ত্রণে থাকবে। তো কিন্তু 47-এ যে গ্রেটার বেঙ্গল প্রজেক্ট সাকসেসফুল হয়নি, যদিও মানে হলো যে মুসলিম লীগের যে বেঙ্গল নেতারা এবং কংগ্রেস নেতাদের অনেকেই এর সপক্ষে ছিল। কেন হয়নি, সেখানে ইউকের বড় রোল আছে কিনা, সেখানে কলকাতাকে যে নিয়ন্ত্রণ করতো যে মারওয়াড়ি পুঁজি, সে মারওয়াড়ি পুঁজির রোল আছে কিনা, সেগুলো তো পরের বিষয়, কিন্তু যাক সেটা সাকসেসফুল হয়নি। যাই হোক, তো এরপরে আমরা দেখেছি যে যখন ইউনিয়নটা তৈরি হয়, মানে পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তান, তারপরেও এক ধরনের ঝামেলা লাগে, বিশেষ করে যে কোনোভাবেই হোক, সেটা তাদের মধ্যে যে জিওগ্রাফিক্যাল ডিফারেন্সটা ছিল সেজন্যও হতে পারে, সেটা অর্থনৈতিক নানা ধরনের শোষণের জন্যও হতে পারে, কারণ বিজনেসটা মূলত হলো যে সিন্ধি পাঞ্জাবিরা অনেক ভালো জানে বাঙালিদের থেকে, তো তারা ইস্ট বেঙ্গলে টোটাল বিজনেস ডমিনেট করতো, এবং চাকরি বাকরিও হয়তো বিহারি টিহারি বেশি পেত, তো এখান দিয়ে এক ধরনের ক্ল্যাশ শুরু হয়, এবং 71-এ বা বাঙালি আবার বলে আমরা বাঙালি মুসলমান তো ঠিক আছে, এখন আমরা বাঙালি মুসলমান, কারণ আমরা মানে পাকিস্তান যেটা ইউনিয়ন তৈরি হয়েছে সেখানে আমাদের কোনো ভ্যালু নেই। তো 71-এ আসে বাঙালি জাতীয়তাবাদের প্রশ্ন। এইবারে তার মানে বাঙালি মুসলমানের কাছে দুটো বিষয় এসেছিল, একটা 1947-এ মুসলিম জাতীয়তাবাদ, এবং তার মধ্যে সুপ্ত ছিল বাঙালি মুসলমান জাতীয়তাবাদ, এবং 1971-এ হলো যে বাঙালি জাতীয়তাবাদ। এবার 1971-এর পর থেকে আমরা দেখি যে বাংলাদেশে বামপন্থীরা মূলত বাঙালি জাতীয়তাবাদের ধারক হয়ে ওঠে, আর অন্যদিকে যাদেরকে আমরা দক্ষিণপন্থী বলি তারা মুসলিম বাঙালি জাতি অর্থাৎ বাঙালি মুসলমান জাতীয়তাবাদ এরকম কিছু একটা ধারক হয়ে ওঠার চেষ্টা করতে থাকে। তো এটা এটা একটা জায়গায় চলে যায়। এটা কেন এত কমপ্লিকেটেড হয়ে গেল? কারণ টেকনিক্যালি অর্থনৈতিকভাবে দেখতে গেলে আমরা যেটাকে প্রিমিটিভ অ্যাকুমুলেশন বলি, জাতির গড়ে ওঠা বলি, এটার অনুযায়ী যদি দেখতে হয় তাহলে 1947-এ বাঙালি মুসলমান যারা কিনা ওপার বাংলা অর্থাৎ কিনা যে ইস্ট বেঙ্গলের বাঙালি মুসলমানরা যেটা করেছে, ওখানকার যেটা মূলত জমিদার শ্রেণী যে বাঙালি উচ্চবর্ণ, এদেরকে হটিয়ে দিয়েছে। 1947 থেকে 71-এর মধ্যে আর নিম্নবর্ণদের প্রয়োজন হয়নি, তো ওরাও আস্তে আস্তে হটে গেছে।
একাত্তরে তারা উর্দু যে বিজনেসম্যানকেও তারা হটিয়ে দিয়েছে, অর্থাৎ তারা ধাপে ধাপে যে সিড ক্যাপিটাল তৈরি করেছে গোটা দুনিয়া জুড়েই এই প্রক্রিয়াটা কিন্তু বিভিন্ন জাতি শো করে, যেটা বাঙালি মুসলমান ইস্ট বেঙ্গলে শো করেছে। প্রথমে জমিদার হটাও, আর পরে অন্য জাতি ব্যবসায়ীদের হটাও, অন্যান্য টুকটাক যে এলিমেন্টগুলো আছে ওগুলোকে হটাও, করে কি করো, আদি পুঁজির সঞ্চয় করো, প্রিমিটিভ অ্যাকুমুলেশন করো। এটা নিয়ে আমরা জানি যে ইকোনমিক্সের সমস্ত যে গ্র্যাজুয়েশন ক্লাসে একটা কোর্সও করানো হয় যে প্রিমিটিভ অ্যাকুমুলেশন বলে, মানে ইউরোপে কিভাবে হয়েছে, চীনে কিভাবে হয়েছে, রাশিয়া কিভাবে হয়েছে, আমেরিকায় কিভাবে হয়েছে, এগুলো পড়ানো হয়। তো এখানে একদম ধাপে ধাপে যে দুবারে তারা প্রিমিটিভ অ্যাকুমুলেশন করেছে, একবার উচ্চবর্ণ জমিদারদের হটিয়েছে, একবার উর্দুভাষীদের হটিয়েছে, মাঝে টুকটাক নিম্নবর্ণদেরও আউট করেছে। ওটা অতটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আরেকটা যেটা, সেটা 47-এ তারা যে আউট করেছে উচ্চবর্ণকে, সেক্ষেত্রে তাদের মূল জায়গাটা ছিল হলো যে মুসলিম জাতীয়তাবাদ, মুসলিম জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, এবং 71-এ এসে তারা যখন উর্দুভাষীদের আউট করেছে তাদের মূল বিষয়টা ছিল বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার। কিন্তু এটা মনে রাখতে হবে, প্রথম থেকে এটা কিন্তু যে লিডিং পজিশনে বাঙালি মুসলমান ছিল, কিন্তু 71-এ যেটা তৈরি হয় সেখানে আমরা দেখি বাঙালি মুসলমানদের মধ্যে যে বামপন্থী অংশ বলে যারা নিজেকে দাবি করে তারা, এবং ইন্ডিয়ান হেজিমনির ইনফ্লুয়েন্সে, যেহেতু বাংলাদেশ এমন একটা দেশ যে ইন্ডিয়ার খুব সন্নিকটে, এবং যেহেতু কিনা যে ওয়েস্ট সাউথ এশিয়াতে ইন্ডিয়ান হেজিমনিটা অ্যাকসেপ্ট করেছিল, এমনকি সোভিয়েত ইউনিয়নও তাতে বাধা দেয়নি, কারণ সোভিয়েত এবং আমেরিকা দুজনেরই, মানে আমেরিকা, ইউকে, ফ্রান্স, সবারই একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং ছিল যে সাউথ এশিয়াতে ইন্ডিয়া এক ধরনের হেজিমনি চালাবে, এটাতে আমরা সরাসরি খুব একটা বাধা দেব না। এটা সরাসরি আমেরিকাও হাতে নেবে না, সরাসরি সোভিয়েটও হাতে নেবে না, এখানে ইন্ডিয়ান হেজিমনিটা থাকবে, আমরা রাখবো, আমরা বাধা দেব না। তো ন্যাচারালি ইন্ডিয়ান হেজিমনির ইনফ্লুয়েন্স এবং বাঙালি মুসলমানদের যে অংশটা যে ধর্মীয় আইডেন্টিটিকে অস্বীকার করার চেষ্টা করে, অথবা ইসলাম ধর্মকে যারা হয়তো মেনে চলতে চায় না, এই অংশ দুটো মিলিয়ে একটা নতুন ধরনের স্ট্রাকচার তৈরি হয়, যারা বাঙালি জাতীয়তাবাদ বলে কিছু একটা ক্লেম করার চেষ্টা করে, কিন্তু এবং তারা নিজেদের বামপন্থী বলে ক্লেম করা শুরু করে। এবার জিনিসটা হলো, এটার ইনিশিয়ালি 71-এর পর থেকে এটার একটা গ্রহণযোগ্যতা মানুষের কাছে ছিল, কারণ সবে সবে পাকিস্তান থেকে আলাদা হয়েছে, বাংলাদেশ তখনও খুব দুর্বল, তো আবার পাকিস্তানের সঙ্গে মিলে যাবে এই ভয়টা মানুষের মধ্যে তখনও ছিল, কাছে কাছে এই পলিটিক্সটা মোটামুটি চলেছে। কিন্তু ওমার হলো এই পলিটিক্সটা মোটামুটিভাবে কিন্তু চলতো, কিন্তু তোমার হলো যত দিন গেছে আস্তে আস্তে করে যেটা হয়েছে যে পাকিস্তান আবার বাংলাদেশকে দখল করে নেবে এই আইডিয়াটা চলে গেছে, কারণ বাংলাদেশ আস্তে আস্তে উন্নত হয়েছে, আগের থেকে তার ডেভেলপমেন্ট অনেক বেশি হয়েছে, বা পাকিস্তান সে অর্থে ডেভেলপমেন্টটা তত করতে পারেনি, তারা পিছিয়ে পড়েছে। এবং একই সঙ্গে আন্তর্জাতিকভাবেও এখন প্রমাণ হয়ে গেছে যে আলটিমেটলি ইউএন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, মানে ইউএন সিকিউরিটি কাউন্সিলের মদত ছাড়া কেউ অন্য দেশকে দখল করতে যাবে এত বড় বুকের পাটা নেই। খোদ আমেরিকা ইরাকে গিয়ে যেভাবে ভাঁস খেয়েছে, তাতে এইসব করার যে জায়গা এখন অনেকটাই কিনা যে লুজ হয়ে গেছে। তবে আমেরিকা, রাশিয়া, চীন তবু করতে পারে, অন্য কেউ এসব করার কথা চিন্তাও করতে পারে না। সুতরাং পাকিস্তানের পুনরায় ফিরে আসবে এই ধারণাটা মানুষের মন থেকে মুছে যায়। কিন্তু যারা নিজেকে বামপন্থী বলে দাবি করত, যারা বাঙালি জাতীয়তাবাদের পক্ষে বলতো, এবং তাদের মধ্যে যেহেতু ইন্ডিয়ান হেজিমনি ভীষণভাবে প্রবল ছিল, এবং এই প্রবল ইন্ডিয়ান হেজিমনি 2007-এর পর আরও প্রবল হয়ে ওঠে, কারণ চীনের বিশাল পরিমাণে উত্থান শুরু হয় আফটার দ্য ফিনান্সিয়াল ক্রাইসিস অফ 2007, এবং আমেরিকা খুব ডিটারমিনলি, চীন যাতে বাংলাদেশে বেশি পাওয়ারফুল না হতে পারে, আমেরিকা খুব ডিটারমিনলি তোমার হলো যে ইন্ডিয়াকে, বাংলাদেশি ইনফ্লুয়েন্স বৃদ্ধি করার জন্য সহায়তা করতে থাকে। এবং প্যাট্রিশিয়া বুটেনিস, যে কিনা আমেরিকান অ্যাম্বাসেডর ছিল সেই সময়, এবং আরেকজন হলো যে বোধহয় হলো গিয়ে যে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী,
এই দুজনের নেতৃত্বে মূলত আমরা জানি যে, এবং তাদের সঙ্গে বাংলাদেশ মিলিটারি এক হয়ে একটি কু ঘটায় 1/11 এবং এর পরবর্তী অবস্থান আমরা জানি যে তারপর খোদ প্রণব মুখার্জি তার আত্মজীবনীতে লিখে গেছে যে তারাই মূলত আগে থেকেই জানতো হাসিনাই পাওয়ারে আসবে। তো একটা সাবোটাজ ইলেকশন হয় এবং এরপর স্বাভাবিকভাবে পাকিস্তান বিরোধিতাটা বাংলাদেশের মানুষের মন থেকে মুছে যায়, ইন্ডিয়া বিরোধিতাটাই প্রবল হয়ে ওঠে, কারণ ইন্ডিয়ান হেজিমনিটাই আছে, পাকিস্তান আর হেজিমনি তৈরি করার মতো জায়গাতেই নেই। তো আস্তে আস্তে মানুষের মধ্যে তোমার যে ইন্ডিয়ান হেজিমনি বিরোধিতাটা শুরু হয়। এবার যেহেতু হ্যাঁ মা, আমি একটু যে লাইভে আছি, আমি একটু পরে কথা বলছি। তো এরপর একটা সময়ের পরে তোমার এরা ঠিক বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান হেজিমনির বিরোধিতাটাই বাংলাদেশের মানুষের কাছে মেইন বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু ওই যে 71-এ তৈরি হওয়া যে বাঙালি জাতীয়তাবাদটা ছিল, যারা একদিকে মানে মানে মুসলিম আইডেন্টিটি, ইসলাম, এগুলোর এক ধরনের বিরোধিতা করার চেষ্টা করে গেছে, আর অন্যদিকে আবার এদের মধ্যে কেউ কেউ ইন্ডিপেন্ডেন্টলি করেছে। এরকম তো বাঙালি মুসলমান থাকতেই পারে যে মনে করতে পারে যে না, আমি ভাই অত আমি যে ধর্ম মানতে চাই না, আমি ধর্ম মানি না, বা সে হয়তো নাস্তিক হতেই পারে। ইন্ডিপেন্ডেন্টলি থাকলে এতটা সমস্যা হতো না। কিন্তু ব্যাপারটা হয়েছে এরা মূলত ইন্ডিয়ান হেজিমনির যে ইনফ্লুয়েন্স, সেই ইনফ্লুয়েন্সটার মধ্যেও এরা পুরোপুরিভাবে চলে গেছে। এর ফলে যেটা হয় যে যখন ইন্ডিয়ান হেজিমনি বিরোধিতা মানুষের মধ্যে যত বেড়েছে, তত 71-এর পর এই যে ইসলাম বিরোধী বাঙালি, মুসলমান আইডেন্টিটি বিরোধী বাঙালি যে একটা জাতীয়তাবাদ, এর বিরোধী শক্তিটাও আস্তে আস্তে জনমানসে প্রবল হয়েছে। এইবারে যেটা মূল জায়গা সেটা হলো জুলাই বিপ্লবটা হলো। জুলাই বিপ্লবটা মূলত এই 71-এ তৈরি হওয়া যে বাঙালি মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী বাঙালি জাতীয়তাবাদ যেটাকে তৈরি করা হয়েছিল আন্ডার ইন্ডিয়ান হেজিমনি, এটা যদি ইন্ডিপেন্ডেন্টলি গ্রো করতো সেটা একরকম হতো, কিন্তু যেহেতু এটা ইন্ডিয়ান হেজিমনির ইনফ্লুয়েন্সে ছিল, তো স্বাভাবিকভাবেই এটাকে মানুষ রিজেক্ট করে জুলাই আন্দোলনে। মানে এবার ব্যাপারটা হলো যে তাহলে জুলাই আন্দোলনের পর ব্যাপারটা কি হলো, তাহলে কি বাঙালি জাতীয়তাবাদটা রিজেক্টেড হয়েছে? অ্যান্সার হলো যে এইখানে কিন্তু আসলে যে বামপন্থী, দক্ষিণপন্থী এবং যে মধ্যপন্থী অবস্থানটা আসলে তৈরি হয়েছে এখানে কিন্তু, অর্থাৎ কিনা যে ওয়েস্ট এবং আগেকার দিনের মতো সোভিয়েত ইউনিয়নের আগের মতো যে বামপন্থী দক্ষিণপন্থীর যে চর্চাটা, অথবা যে ওয়েস্টার্ন লাইফে যে বামপন্থী দক্ষিণপন্থীর চর্চা, সেটা কিন্তু বাংলাদেশে নেই। বাংলাদেশে বামপন্থী বলতে বোঝা 71-এ তৈরি হওয়া ইসলাম বিরোধী, বাঙালি মুসলমান আইডেন্টিটি বিরোধী যে বাঙালি জাতীয়তাবাদ, আর অন্যদিকে তোমার হলো বাঙালি মুসলমান জাতীয়তাবাদ। আর সেটা হলো গিয়ে যে দক্ষিণপন্থী হলো বাঙালি মুসলমান জাতীয়তাবাদ, আর বাঙালি জাতীয়তাবাদ যেটাকে বলছে, যেটার থেকে বাঙালি মুসলিমরা অনেক ক্ষেত্রে এলিয়েনেটেড ফিল করছে বা ইসলাম এলিয়েনেটেড ফিল করছে, সেটা হলো তোমার যে বামপন্থী। এবার এনসিপি প্রথম থেকে বলছে, বা এই জুলাই বিপ্লবের যারা ধারক তারা অনেকেই এটা বলার চেষ্টা করেছে, আমরা একটা মিডল অবস্থানে থাকবো। এবার মিডল অবস্থানটা কথাটা মানে কি? আমরা এনসিপির মানে এনসিপির নেতা বলবো না, মানে এই ছাত্রদের যে নেতা ছিল মেহফুজ আবদুল্লাহ, ওর কিছু কথা শুনেছি, সে এভাবে বলার চেষ্টা করেছে 47-এর আকাঙ্ক্ষাটা ছিল কিন্তু ইউনাইটেড পাকিস্তানের আকাঙ্ক্ষা না, সেটা ছিল ইস্ট পাকিস্তানের আকাঙ্ক্ষা। কারণ বাঙালি মুসলমানদের মূল উদ্দেশ্য ছিল যে জমিদারি উচ্ছেদ, অন্যদিকে যে ওয়েস্ট পাকিস্তান কিন্তু জমিদারি উচ্ছেদের কোনো দিকে এগোয়নি, কারণ ওয়েস্ট পাকিস্তানে জমিদারি এখনো আছে, এখনো ফিউডাল লর্ডস সিন্ধ এবং তোমার হলো গিয়ে যে সাউদার্ন পাঞ্জাবে যথেষ্ট শক্তিশালী। তো জমিদারি উচ্ছেদ ছিল ইস্ট পাকিস্তানিদের, অর্থাৎ বাঙালি মুসলমানদের তখনকার থেকে মূল ইচ্ছাটা। অর্থাৎ প্রথম থেকে এটা ইউনাইটেড পাকিস্তানের আকাঙ্ক্ষা নয়, এটা হলো কি ইস্ট পাকিস্তানের আকাঙ্ক্ষা, অর্থাৎ মুসলিম মানে বাঙালি মুসলমানদের আকাঙ্ক্ষা। এটার সঙ্গে উর্দুভাষীদের আকাঙ্ক্ষার মিল ছিল না, 47-এই ছিল না। 71-এ তো এসে যতটুকু ইউনিয়ন ছিল সেটাও ভেঙে গেছে।
কিন্তু তাহলে আহ, অবস্থানটা তাহলে কি নেবে এনসিপি, এটা সবার কাছে প্রশ্ন ছিল। সে কি বামের সঙ্গে যাবে নাকি সে ডানের সঙ্গে যাবে। ইতিমধ্যে আমরা দেখতে পারি যে এনসিপি মাঝে একটা বিস্তীর্ণ সময় কিন্তু, যখন এনসিপি বোঝে যে জামাত তার খুব পোটেনশিয়াল একটা কম্পিটিটর যুব সমাজে, শিবির আর কি, জামাতের ছাত্র শিবির, তখন কিন্তু আমরা দেখি যে এনসিপিও ওই 71-এ জামাতের যেহেতু পজিশনটা ছিল ইউনাইটেড পাকিস্তানের পক্ষে, সে প্রসঙ্গটাকে তুলতে শুরু করে। আমি এই প্রসঙ্গে আমেরিকার একটা জাস্ট প্যারালাল, পুরোপুরি প্যারালাল হয় না, তবু একটা তুলে ধরি। সেটা হলো আব্রাহাম লিঙ্কনের সময় কিন্তু আব্রাহাম লিঙ্কন ছিল হলো গিয়ে যে রিপাবলিকান, এবং তার অপোজিশন এখনকার মতোই ছিল ডেমোক্র্যাট পার্টি। এবং যখন কিনা সাউথ অফ ইউএসএ, যেখানে কিনা স্লেভারি ছিল এবং স্লেভারি টিকিয়ে রাখার জন্য যারা কিনা আলাদা সেপারেশন চেয়েছিল, সেই সেপারেশন চাওয়াটা কিন্তু ডেমোক্র্যাট পার্টি সাপোর্ট করেছিল। তো কিন্তু এটার জন্য কিন্তু রিপাবলিকানরা এতদিন পরেও, 50 বছর পরে, ডেমোক্র্যাটদের ক্রিটিসাইজ করেনি যে তুমি তো ভাই ইউএস এর ভাগ চেয়েছিলে। তো এটাই হলো বিষয়। 71-এ যা ঘটেছিল তার জন্য কোনো পার্টিকে 2025 সালে এসে ক্রিটিসাইজ করার কোনো মানে নেই। কেন মানে নেই? কারণ ওই ম্যাটেরিয়াল কন্ডিশনটা নেই। 71-এর পরে পরে অবশ্যই পাকিস্তান আবার ফিরবে কিনা, ইউনাইটেড পাকিস্তান হবে কিনা, এ নিয়ে ভাবনা থাকতে পারে, কিন্তু 2025-এ আর সে ভাবনা নেই। কারণ পাকিস্তান তো সেটা কোনোদিনই পারবে না। পাকিস্তান তত শক্তিশালী তো যে দেশ নয়। ইউএসএ বা চায়নাও অথবা রাশিয়াও এগুলো অনুমোদন করবে না, ইউএনএসসিতে অনুমোদিত হবে না। তো সুতরাং এগুলো হতে পারে, এটা চিন্তার কোনো অবকাশ নেই আর আজকে। তো সুতরাং 71-এ কে কি করেছিল সে প্রসঙ্গটা তোলা এবং তুলে জামাতে ইসলামীকে কাউন্টার করার চেষ্টা, এটা বন্ধ হওয়াটা প্রয়োজন ছিল, কিন্তু এনসিপি এটা প্রাথমিকভাবে করে উঠতে পারেনি। আমরা আমরা এটা দেখেছি। তো যাই হোক, সেই জন্যেও কিছু সমস্যা গ্রো করেছিল, কারণ এটা একটা মানে ইয়ের খেলা, এটা একটা হলো গিয়ে যে রাজনীতির বিষয়, যে আমি জামাতকে এই জায়গা দিয়ে ক্রিটিসাইজ করে যাব, অলওয়েজ যাব। সে কি, সেটার ম্যাটেরিয়াল কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে, ওটার আর গুরুত্ব নেই, এগুলো অস্বীকার করে আমি একটা কথা বলে যাব, কারণ এই কথাটা বললে আমি সামহাউ হয়তো ইলেকটোরাল কিছু গেইন করতে পারি। এর আর কোনো অর্থ নেই। এবারে আমরা দেখেছি যে সমস্ত পার্টি, অর্থাৎ আওয়ামী তো এটা করতোই। আমরা দেখলাম পরে যে বিএনপিও ওই একই পজিশনে চলে গেল যখন আওয়ামী থাকলো না। তার মানে কি, যে সে ভাবলো যে জামাত তোমার প্রধান অপোনেন্ট, তো আমি আওয়ামী যে কথাগুলো বলতো সেগুলোই আমি বলতে থাকি। সে একই কথা বললো। তো এটা পিওরলি একটা মানে ইলেকটোরাল পলিটিক্সে যে ক্ষুদ্র স্বার্থ নিয়ে চর্চাটা হয়, সেই চর্চার মধ্যে বিষয়টা ঢুকে গেল। কিন্তু এটা মূল জায়গা নয়। মূল জায়গাটা হলো বাংলাদেশি সিভিল সোসাইটি, যেটা বাংলাদেশি যে মিডল ক্লাস এবং উচ্চবিত্ত যেটা গড়ে উঠেছে, এদের মধ্যে অবস্থানটা কি। পৃথিবীর যে কোনো উচ্চবিত্তরাই সাধারণত আমরা জানি যে অনেক বেশি পরিমাণে স্বাধীনতা চায়, কারণ তারা স্বাধীনতা কিনতে পারে। এবং মানুষের যখন মানে যে থাকা খাওয়া পড়ার চিন্তাটা কমে যায়, তখন স্বাভাবিকভাবেই তাদের যৌনতা কেন্দ্রিক চিন্তা অনেক বেশি যে হলো গিয়ে যে বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ তার তো থাকা খাওয়া পড়ার অভাবটা অত নেই। এখন সে চিন্তা করে যে হলো গিয়ে যে সেক্স ফাইটের কথা, অর্থাৎ কিনা যে যৌন সংগ্রামের কথা। আমার বউ যাতে ভালো দেখতে হয়, তাহলে আমাকে আরো ভালো একটা পজিশন নিয়ে আমাকে আসতে হবে, আমাকে জিমে যেতে হবে, আমার আরো ভালো লুকস চাই, এটসেট্রা। আবার যে মেয়েরাও সেভাবে চিন্তা করবে। তো স্বাভাবিকভাবেই এরা ধর্মের তৈরি করা যে বেড়াজাল, যে বেড়াজালে মূলত যৌন স্বাধীনতাকে কম করার চেষ্টা করা হয়, যে কোনো ধর্মেই করা হয়, এর মূল কারণটা হলো ধর্ম অনেক বেশি হলো গিয়ে যে জন্মহার বৃদ্ধির দিকে কনসেন্ট্রেট করে। কেন কনসেন্ট্রেট করে? কারণ জন্মহার বৃদ্ধি একটা সময় খুব প্রয়োজনীয় ছিল। একটা সময় জীবনদায়ী ওষুধ ছিল না, প্রচুর মানুষের মহামারীতে মৃত্যু হতো, বন্যায় মৃত্যু হতো, তো খুব হাই জন্মহার রাখতে হতো পপুলেশনটাকে শুধুমাত্র স্টেবল রাখতে, একটা জায়গায় রাখতে, কনস্ট্যান্ট রাখতে। কিন্তু
আজকে জীবনদায়ী ওষুধ বেরিয়েছে, এখন অটোমেটেড মেশিন এসছে, তো এখন অত বেশি জন্মহার না হলেও চলে, এরকম একটা ধারণা সমাজে তৈরি হয়েছে। কিন্তু ধর্ম যখন তৈরি হয়েছিল তখন হাই পপুলেশন যাতে হাই বার্থ রেট যাতে এনশিওর থাকে সেটা সে দেখেছে, এবং সে যৌন স্বাধীনতাটাকে যত পারা যায় কম করার চেষ্টা করেছে, অর্থাৎ কিনা যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। সে জানতো মানুষ যখনই থাকা খাওয়ার অভাব মিটবে তখনই সে এগুলো নিয়ে চর্চা বেশি করবে, এবং হতেই পারে বেশি আমি যদি স্বাধীন চেতা হয়ে উঠি তাহলে আমি বেশি পরিমাণে যে জন্ম দিতে চাইবো না, কারণ একটা বাচ্চাকে আবার এক্সট্রা একটা বাচ্চাকে মানুষ করতে হবে, ওই করতে হবে, মেয়েদের তো বিশাল সময় চলে যায়, ছেলেদেরও অনেক বেশি এক্সট্রা খাটতে হয়। তো স্বাভাবিকভাবেই মানুষের যৌন স্বাধীনতা, বিশেষ করে যে নারীর যৌন স্বাধীনতাকে অধিকাংশ ধর্মই মূলত যে নিয়ন্ত্রণ করে, এবং ইসলামও সেটা করে। এবং বাংলাদেশে যে নতুন যে একটা মিডল ক্লাস এবং আপার ক্লাস তৈরি হয়েছে, এরা স্বাভাবিকভাবেই এই কন্ট্রোলের বিরোধিতা করে। এখন এরাই বিরোধিতা করতে গিয়ে হয়তো ৭১-এর যে তৈরি হওয়া ঢপ, ৭১-এর তৈরি হওয়া যে বাঙালি জাতীয়তাবাদ, সেটাকে তারা সামনে আনার এক ধরনের প্রচেষ্টা চালায়, এবং এই প্রচেষ্টাটা চালাতে গিয়ে এরা আবার এক অর্থে ইন্ডিয়ান যে হেজিমনির ইনফ্লুয়েন্সের আন্ডারে চলে আসে। এরা হয়তো অনেক ক্ষেত্রে এরা হয়তো এমনি ইন্ডিপেন্ডেন্টলি করেছে, কিন্তু সামহাও ইন্ডিয়ান হেজিমনি তার আর কি অ্যালাই হয়ে গেছে, এরকম ব্যাপারটা হয়ে যায়। এখন তাহলে যে জায়গাটায় এলো শেষ পর্যন্ত সেটা হলো যে ইউকে যে নেতৃত্বে বিএনপি এবং ইন্ডিয়ার মধ্যে হয়তো একটা সমঝোতা হয়েছে যে চলো তুমি জিনিসটাকে চরম খারাপ করো না, এবং সেই অনুযায়ী বিএনপির যেহেতু তার যে ক্ষমতা অনেক বেশি, তার অনেক বেশি ক্যাডার বাহিনী, তার অনেক বড় ক্যাপিটাল পুঁজি, তো সেই হিসেবে সে ক্ষমতায় আসছে ধরে নিয়ে ইউকে হয়তো ইন্ডিয়ার বিএনপির মধ্যে এক ধরনের সমঝোতা করেছে, এবং সেই সমঝোতা দেখে এনসিপি যে সবচেয়ে বেশি ভয় পেয়েছে, কারণ তার সে তুলনায় পলিটিক্যাল ক্যাপিটাল নেই, তার পুঁজি এবং যে লোক জনবল দুটোই অনেক কম, অথচ সে খুব তোমার হলো যে থ্রেট বলে চিহ্নিত ইন্ডিয়ান হেজিমনির কাছে। অতএব এরা খুব একটা ভয়ঙ্কর একটা হলো গিয়ে যে ভালনারেবল পজিশনে চলে যায়, এবং ভালনারেবল পজিশনে চলে গিয়ে তারা জামাতের সঙ্গে, যাকে কিনা যে মেনে নিতে এখনো পর্যন্ত ইন্ডিয়ান হেজিমনি সরাসরিভাবে মেনে নেওয়ার মতো কোনো ধরনের ইন্ডিকেশন শো করেনি, সেই জায়গাটা এখন চলে আসে, এবং আলটিমেটলি এনসিপি এবং জামাতের জোটটা হলো। এটাতে আমি দেখলাম যে কয়েকজন যে নারী ছেড়ে চলে গেছে, সবাই মজা করে বলছে যে 7 সিস্টার ছেড়ে চলে গেছে, বোধহয় 7 না 6 সিস্টার এনসিপি ছেড়ে দিয়েছে। এরা অধিকাংশই এসছিল জুলাই বিপ্লবের পরে, যখন একটা যুদ্ধ হয় তখন ছেলেদেরই বেশি প্রয়োজন হয়, ছেলেরাই বেশি মরে। ইনফ্যাক্ট জুলাই বিপ্লবেও ছেলেরাই বেশি মরেছে, কিন্তু জিতে যাওয়ার পরে একজন যে নারী যে মুখ দেখাতে সবাই খুব ভালোবাসে, তো সেটা এখানেও হয়েছিল। এবং যখন আবারও বিপ্লবটা বিপ্লবীরা থ্রেটের মুখে পড়লো বিজেপি, এই হলো যে বিএনপি, ইন্ডিয়া এবং ইউকের সমঝোতায়, তখন স্বাভাবিকভাবেই এই যে হলো যে বিপ্লবের পরে আসা যে নারী মুখগুলো, যে নরম নরম মিষ্টি মিষ্টি মুখগুলো, যেগুলো দেখলে নিজেদের ভালো লাগে, ওই মুখগুলো আস্তে আস্তে করে সরে গেল, কারণ এটা তো বিপদের সময়ের মুখ নয়, এবং এটা একটা বিপদের সময়, সেজন্য মুখগুলো আর থাকবে না, থাকলেও না। তো আমার একটা কথা বারবার মনে পড়ে, জুলাই বিপ্লবের খুব হ্যাপেনিং একটা বিষয় ছিল, সেটা হলো যে নারী নিজে থেকে বলেছিল আমার কোটার দরকার নেই, নারী যেখানে অগ্রসর কোটা সেখানে হাস্যকর। এই কথাটা জামাতের ইনফ্লুয়েন্সের থাকা নারী বলেছিল না এমনি সমাজের নারী বলেছিল আমি জানি না, কিন্তু এটা বলেছিল। কিন্তু জুলাই বিপ্লবের পরেই উড়ে এসে জুড়ে বসা যে সিস্টাররা যত ঘেড়ে বসেছিল, এই কথাটা কিন্তু আস্তে আস্তে করে সমাজ থেকে যে বিলুপ্ত হয়ে গেছিল। আবার সেই নারীর জন্য এক্সট্রা কিছু, নারীর জন্য এক্সট্রা,
এটা মনে রাখতে হবে যে মানুষ এখন এমন একটা প্রাচুর্য নিয়ে থাকে যেটা ইতিহাসে কোনোদিন ছিল না। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সোভিয়েত ইউনিয়ন নাজি জার্মানিকে হারাবার আগের যে পৃথিবী আর তার পরের পৃথিবীর মধ্যে বিশাল পার্থক্য আছে। মোটামুটি এখন সমস্ত সুস্থ স্বাভাবিক লোকই মনে করে হ্যাঁ, থাকা খাওয়া পড়াটা মানুষের অধিকার, ওটার যে আর্ন করতে হবে এরকম মনে করা হয় না। তাহলে আর্নটা কি করতে হবে? আর্নটা আসলে যৌনতা করতে হবে। যৌনতা যদি আর্ন করতে হয় তাহলে তোমাকে আরো বেশি টাকা করতে হবে, আরো বেশি ভালো পজিশন নিতে হবে, বেশি 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 করতে হবে। একজন লোক যদি আসেক্সুয়াল হয় তাহলে তার পক্ষে জীবনটা খুব ইজি আজকের পৃথিবীতে, কারণ থাকা খাওয়ার অভাবটা অনেকটাই আগের থেকে কম। এখনো আছে কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে। সুতরাং প্রাচুর্যের দিক থেকে পৃথিবী, যে কোনো দেশ, আফ্রিকার দেশও আগের থেকে অনেক বেটার পজিশনে আছে। বাংলাদেশও আছে। বাংলাদেশকে তো আইএমএফ বলেছে যথেষ্ট ভালো অগ্রগতি হয়েছে, আমরা যদি মোটামুটি 71 থেকে এখনো অবধি দেখি। তো স্বাভাবিকভাবে সেখানেও কিন্তু যৌনতার যে যৌন স্বাধীনতার যে দাবিটা আছে এবং যে তাকে কেন্দ্র করেই যে নারী বার্গেনিং পাওয়ারটা বেড়ে যাওয়া, সেটাও আছে। কিন্তু এর সম্পূর্ণ বিরুদ্ধে গিয়ে আমরা কোটা আন্দোলনটা দেখেছিলাম, না নারীর অবস্থান নিতে, নারীর কোটার বিরোধী নারীকে অবস্থান নিতে। সেই জায়গায় আবার ও ফেরত যেতে পারবে কিনা সেটা আমি দেখার চেষ্টা করব। দেখা যাক, এটার ওপর অনেকটাই নির্ভর করছে। কারণ এখন নতুন করে বাঙালি জাতীয়তাবাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, এই সব কত আরেকটা বিষয় আমি সেটা ভুলে গেলাম বলতে মাঝে, সেটা হলো যখন বাংলাদেশিরা মানে যখন আস্তে আস্তে তাদের মধ্যে একটা উচ্চবিত্ত ক্লাস তৈরি হওয়া শুরু হলো, তখন স্বাভাবিকভাবেই উচ্চবিত্তরা চায় কিছু একটাকে যে নকল করতে, নিজের আইডেন্টিটি তৈরি করতে, মানে উচ্চবিত্তদের কোনো একটা ঘরানা নিতে। তো এককালে বাঙালি মুসলমানদের ইলিয়াস শাহ থেকে শুরু করে দাউদ খান কুররানি, একডালার যুদ্ধ থেকে শুরু করে রাজমহলের যুদ্ধ পর্যন্ত তাদের একটা খুব সমৃদ্ধ ইতিহাস আছে। প্রায় 225 ইয়ার্সের, প্রায় আর কি, মোটামুটি 228 or 225 ইয়ার্সের একটা ইন্ডিপেন্ডেন্ট সোভারেন ইতিহাস আছে। তাদের একটা ইতিহাস আছে যেখানে উচ্চবিত্ত ছিল। কিন্তু নতুন যে উচ্চবিত্তটা তৈরি হয় বাংলাদেশে, এরা ওটা ওই জিনিসটা তো যে ভুলে গেছে এতদিনে। প্রথমে কিনা যে মোগলদের চাপ, তারপরে ব্রিটিশদের চাপ, বাঙালি হিন্দু উচ্চবর্ণদের চাপ, এর ফলে ওরা ওটা ভুলে গেছে। ফলে তারা যেটা করে সেটা ইমিডিয়েট, তাদের যেটা ক্লোজ ছিল, সামনে ছিল, সেটা হলো ঊনবিংশ শতাব্দী বাঙালি উচ্চবর্ণদের যে একটা বিপুল একটা প্রাচুর্য ছিল। আমরা জানি যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সে সময় পৃথিবীর সবচেয়ে বড়লোকদের অন্যতম ছিলেন। তো ওই যে কালচার, সেই কালচারটাও এদেরকে অনেক ক্ষেত্রে আমি দেখেছি আকর্ষণ করে। এবার কারণ কি? কারণটা ওটা হলো সবচেয়ে নিকটবর্তী, যেটা মানুষের মনে আছে, এরকম কোনো একটা কালচার। কিন্তু এটা মনে রাখতে হবে যে সেটা বর্তমানে আর প্রেজেন্ট নেই। মানে বাঙালি হিন্দু জমিদাররা নেই, আর বাঙালি হিন্দু উচ্চবর্ণ জমিদাররা শেষ হয়ে গেছে। এবং কলকাতা মূলত এখন মারোয়ারিদের ডমিনেশনে, বাঙালি খুবই অল্প কিছু মানুষ কলকাতায় থাকে। তো ন্যাচারালি বাঙালি হিন্দুদের তৈরি করা যে একটা সাংস্কৃতিক যে একটা ইমেজ আছে, বাঙালিয়ানা আছে, সেটাও এখন যথেষ্ট দুর্বল অন দ্য ম্যাটেরিয়াল কন্ডিশন। তো তার মানে একটা ঊনবিংশ শতাব্দীর সব নিয়ে এই বাঙালি জাতীয়তাবাদরা পলিটিক্স করার চেষ্টা করে। এটাও স্বাভাবিকভাবেই শক্তিশালী হয় না, কারণ এটা তোমার ন্যাচারালি যে দুর্বলই থাকে। কারণ যদি ঊনবিংশ শতাব্দীর জিনিসটা এখনো জীবিত থাকতো, যদি বাঙালি হিন্দু উচ্চবর্ণ এখনো খুব শক্তিশালী থাকতো, ওয়েস্ট বেঙ্গলেই তারা যদি শক্তিশালী থাকতো, তাহলে এটা তবুও কিছুটা সিগনিফিকেন্স পেত। কিন্তু যেহেতু এরা নিজেরাই দুর্বল হয়ে শেষ হয়ে গেছে, সেজন্য ওর যে তৈরি করা ঊনবিংশ শতাব্দীর যে একটা মৃতদেহ, সাংস্কৃতিক মৃতদেহ, সেই মৃতদেহটা নিয়ে তো বেশি দূর চলা যায় না। ফর এক্সাম্পল ধরা যাক যে রবীন্দ্রসঙ্গীত অবশ্যই মানে অনেক বাঙালিরই ভালো লাগবে, কারণ রবীন্দ্রসঙ্গীত অনেকগুলো হলো যে বাউল সঙ্গীত থেকে নেওয়া, নানা ধরনের কম্পাইলেশন, সেটা তো ভালো লাগারই কথা। কিন্তু এটা কোন বাংলার ভালো লাগতো? যে বাংলাটা ছিল হলো যে
কৃষিকেন্দ্রিক বাংলা, কিন্তু এখন তো কৃষিকেন্দ্রিক বাংলা আস্তে আস্তে করে শিল্প বিকাশের দিকে যাচ্ছে, এবং যত শিল্প বিকাশের দিকে যাবে মানুষ তত ফাস্ট জিনিস চাইবে, মানুষ তত উগ্র জিনিস চাইবে, মানুষ তত হার্ড মেটাল শুনবে, স্বাভাবিকভাবেই রবীন্দ্রসঙ্গীত হারিয়ে যাবে, তাই না? এটাই তো নিয়ম, মানে এটার মধ্যে খারাপ তো কিছু নেই, এটাই তো কালের নিয়ম। তো তো ব্যাপারটা হলো, এবং স্বাভাবিকভাবেই তোমার হলো যে ওয়েস্ট বেঙ্গলেও যদি আসো, কলকাতায় আসো, সেখানে যে খুব রবীন্দ্রনাথ চলে ঠলে এরকম না, ওটা একটা নাম যেটা মূলত অশিক্ষিত বাঙালি হিন্দুরা এখনো আওড়ায়, কিন্তু শিক্ষিত বাঙালি হিন্দুরা খুব একটা রবীন্দ্রনাথ আওড়ায়ও না, কারণ তারা জানে সেটা সেটা নেই। তো স্বাভাবিকভাবেই তোমার যেটা কলকাতাতেই নেই, ওয়েস্ট বেঙ্গলেই নেই, সেটাকে বাংলাদেশে নিয়ে আনাটা তো ব্যর্থ হবেই। তো সেটা স্বাভাবিক কারণে ব্যর্থ হয়েছে। আমি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো অসম্মান করে কোনো কথা বলিনি, আমি জাস্ট বললাম যে কালের যে নিয়ম, সে নিয়মের কথা আমি বললাম। এখন ফলে ওই যে বাঙালিয়ানা, ঊনবিংশ শতকের বাঙালি উচ্চবর্ণের যে বাঙালিয়ানা, যেটাকে পরে বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ আনার চেষ্টা করেছে, বা বাঙালি উচ্চবিত্তরা যেটাকে অনেক ক্ষেত্রে আঁকড়ে ধরার চেষ্টা করেছে, সেটা মানে একদমই মানে চলছে না আর কি, সেটা খুব একটা শক্তিশালী কিছু হয়নি। তাহলে কি অন্য কিছু শক্তিশালী হয়েছে? অ্যান্সার হলো না, অন্য কিছু অর্থাৎ যে দক্ষিণপন্থীরাও যে কাউন্টার কিছু একটা করবে, সেটাও কিন্তু হয়নি। এখানে খুব ইম্পর্টেন্ট জায়গা, যেখানে অন্যান্য দেশে পয়সাওয়ালারা মূলত কনজারভেটিভ হয়, মূলত তারা হলো গিয়ে যে রাইটিস্ট হয়, বাংলাদেশে উল্টোটা হয়। এদের একটা বড় অংশই হলো গিয়ে যে লেফট, মানে কারণ যে লেফট মানে তো গরিবের জন্য নয়, অথবা মানে যে লেফটের মধ্যে কোনো ধরনের যে শ্রেণী চেতনা না, ওটা মূলত ৭১-এর বাঙালি জাতীয়তাবাদী চেতনা, যেটার আবার পেছনে লুকিয়ে থাকে ঊনবিংশ শতকে বাঙালি উচ্চবর্ণের কিছু সাংস্কৃতিক জিনিসপত্র। তো সব মিলিয়েই যেহেতু একদিকে তোমার পাকিস্তান, ইউনাইটেড পাকিস্তান একটা অসম্ভব বিষয়, সুতরাং পাকিস্তান থ্রেট ইজ অ্যাবসেন্ট, অন্যদিকে ইন্ডিয়ান হেজিমনি থ্রেট ইজ, এটা ভীষণভাবে প্রেজেন্ট। আবার অন্যদিকে ঊনবিংশ শতকে বাঙালি উচ্চবর্ণের যে বাঙালিয়ানাও হলো গিয়ে যে একটা মৃত একটা সব। তো সব মিলিয়েই আমি মনে করি যে এই পলিটিক্সটা কোনো ভবিষ্যৎ আর নেই। ৭১-এর যে বাঙালি জাতীয়তাবাদ, সেটা মোটামুটি এবার পুরোপুরি মুছে যাবে। কিন্তু আমরা দেখলাম যে ইউকের যে তত্ত্বাবধানে এবং কিছু মাথা মোটা পলিটিশিয়ানদের, যারা সমাজকে বোঝে না, শুধুমাত্র পয়সা দিয়ে ভোট কেনে, পয়সা দিয়ে ক্যাডার কিনে যারা শাসন করার চেষ্টা করে, এরা এই হার্ড রিয়েলিটিটা এখনো বুঝতে পারেনি। সেই জন্য তারা একটা ইলেকটোরাল গেম ভেবে তারা অনেকেই ওই পুরনো ৭১ বাঙালি জাতীয়তায় পাটা দিয়ে ফেলেছে, একটা ট্র্যাপ ওটা। তো এর ফল আমার যেটা মনে হয় এটাই হবে, যে যারা ৭১ বাঙালি যে জাতীয়তাবাদ, যেটা কিনা ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী একটা আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করে, এর বিরুদ্ধেই বাংলাদেশের সাধারণ মানুষ ভোট দেবে। ইন্ডিয়ান হেজিমনির বিরোধিতা তো আছেই। তো দুটো মিলিয়ে আর কি আমার যেটা মনে হয় ভোট ওভাবেই পড়বে। তবে আমার একটা জিনিস মনে হচ্ছে, সেটা হলো একটা ডিভিশন আছে কি না এবার প্রমাণ হবে। সেটা হলো জুলাই বিপ্লবটাকে একটা আরবান রিভলিউশন, এটাকে একটা আরবান ফেনোমেনা, এই প্রশ্নটা প্রথম থেকেই আমার মধ্যে ছিল। আমি বাংলাদেশে গিয়েও এই প্রশ্নটা খোঁজার আমি চেষ্টা করেছি, যে গ্রামের মানুষ কি এতে ইন্টিগ্রেটেড। আমার যেটা মনে হয়েছে, ধরা যাক যে রিক্সাওয়ালারা, তারা অনেকেই যে গ্রামের মানুষ, তারা এসে এখানে কাজ মানে রিক্সা চালাচ্ছে, এবং তারা ভীষণভাবে হলো আরবান এই মুভমেন্টের সাথে ছিল। কিন্তু যারা আজকে লেফট হয়েছে, মানে লেফট মানে ৭১ বাঙালি জাতীয়তাবাদ নিয়ে যারা লাফাচ্ছে, অর্থাৎ কিনা বিএনপি যে লাফাচ্ছে, যে প্রায় লাফাতে লাফাতে আওয়ামীর যে কথাগুলোই প্রায় অ্যাকসেপ্ট করে ফেলছে, এনসিপিও প্রায় করে ফেলছিল, কিন্তু যাই হোক, যেহেতু এখন তারা একটা থ্রেটের মুখে আছে বলে তারা জামাতের সঙ্গে গেছে। কিন্তু এই যে অ্যাকসেপ্টটা করছে বিএনপি, এর পেছনে তাদের একটা ধারণা আছে যে শহরাঞ্চলের লোকেরা এসব ইন্ডিয়ান হেজিমনি
বাঙালি জাতীয়তাবাদের কাউন্টার করা, এসব নিয়ে চিন্তা করে। গ্রামের লোকেরা অত ভাবে না, গ্রামের লোকদের জাস্ট কিছু ডোল দিয়ে দিলেই হয়ে যাবে। আমার এই প্রশ্নটা প্রথম থেকেই ছিল যে যে গ্রামের লোকেরা কতটা ইন্টিগ্রেটেড। আমি বিভিন্ন অ্যান্সার পেয়েছি, আমার বিভিন্ন মনে হয়েছে, আমি খুব ডিটারমিন্ড কোনো একটা জায়গায় যেতে পারিনি। কিন্তু আমার ধারণা বিএনপির নেতারা এরকম একটা ধারণা নিয়ে বসে আছে যে গ্রামের মানুষকে এগুলো খুব একটা ইম্প্যাক্ট করবে না, সেখানে আমরা যে ডোল ঠোলের প্রমিস করে নিজেদের মাসল পাওয়ার দেখিয়ে আমরা ঠিক বের করে নেব। জিনিসটা হলো, যদি এটা না হয় তাহলে তো হয়ে গেল, অল্প শেষ, মানে হলো যে বিএনপি হেরে যাবে, জামাত এনসিপি জোট জিতবে, যদি মানে গ্রামের মানুষও শহরের মানুষের মতোই ওয়াকিবহাল হয়। কিন্তু যদি সত্যি হয় বিএনপি, অর্থাৎ গ্রামের মানুষ যদি বিএনপিকে জিতিয়ে দেয় এবং ইন্ডিয়ান হেজিমনি বিরোধিতা বা ৭১-এর যে বাঙালিয়ানার বিরোধিতা, এটা যদি শুধু আরবান ফেনোমেনা হয়, তাহলে কিন্তু বিএনপি জিতবে এবং হলো যে ইউকের অনুমোদনে সে ইন্ডিয়ান হেজিমনির সঙ্গে সে কিছু ক্ষেত্রে তো র্যাপো করবেই, হয়তো সব ক্ষেত্রে করবে না, পপুলারিটি মানে যেহেতু একটা ভোট ব্যাংকের চাপ থাকে, কিন্তু করবেই। এবং সবচেয়ে বড় কথা, বিএনপি তার যে দুর্নীতি চালাবে না, কারণ আমি আমার অ্যানালাইসিসে সবসময় বলেছি যে এই ২৪-এর আন্দোলন, জুলাই আন্দোলনটা কিন্তু একদিকে ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে লড়াই, একদিকে ৭১-এর তৈরি করা যে বাঙালিয়ানার বিরুদ্ধে লড়াই, যেটা মুসলিম আইডেন্টিটি বিরোধী এবং ইসলাম বিরোধী। একই সঙ্গে এটা কিন্তু উৎপাদক শ্রেণীগুলোর মূলত হলো গিয়ে যে লুটেরা শ্রেণীর বিরুদ্ধে লড়াই। উৎপাদক শ্রেণী বলতে সেখানকার আনঅর্গানাইজ লেবার ক্লাস, অর্গানাইজ লেবার ক্লাস এবং একটা প্রোডাক্টিভ ক্যাপিটাল। আর অন্যদিকে আছে হলো গিয়ে যে লুটেরা পুঁজি, যারা কিনা লুটপাটকেল চাইই পুঁজিটা করে। আমরা পুঁজির বিকাশের ক্ষেত্রে আমরা জানি, ইকোনমিক্স এগুলো পড়ানো হয়, যে প্রথমে আসে যুদ্ধ পুঁজিবাদ অথবা বাণিজ্য পুঁজিবাদ অথবা কিনা যে লুটেরা পুঁজিবাদ। অর্থাৎ প্রথম পুঁজিটা সে কিন্তু উৎপাদন থেকে করতে পারে না, কারণ সে উৎপাদন জানে না, সে প্রথমে সে পুঁজিটা লুটপাটকেল চালিয়েই করার চেষ্টা করে। তো বাংলাদেশে এখন ওই লুটপাটকেল চালানো যারা, প্রথমে উচ্চবর্ণ জমিদার, তারপর নিম্নবর্ণ, তারপর উর্দুদের থেকে লুট করে, তারপর আস্তে আস্তে যে এই যে লুটের ট্র্যাডিশন, এই লুটের ট্র্যাডিশনেরও কাউন্টার একটা প্রোডাক্টিভ ক্যাপিটাল সেখানে গড়ে উঠেছে। এছাড়াও সেখানে একটা অর্গানাইজ লেবার ক্লাস এবং আনঅর্গানাইজ লেবার ক্লাসও তাদের সঙ্গে আছে। এটা কিন্তু বোঝা গেছে খুব প্রমিনেন্টলি তোমার ২৪-এর জুলাইয়ের আন্দোলনে। তো যদি এটা হয় তাহলে কিন্তু আগামী দিনে উৎপাদক শ্রেণীটা আরও রিভলিউশনারি হবে। তার মানে তারা কিন্তু ইলেকশনকে অস্বীকার করে মূলত যে বিপ্লবের দিকে যাবে, এটা আরও একটা ফেজের দিকে এটা চলে যাবে। যদি বিএনপি জেতে, এটার ওপর দাঁড়িয়ে যে গ্রামের মানুষ অতটা এগুলো নিয়ে কনসার্ন নয়, গ্রামের মানুষকে ডোল দিলেই জিতে যাবে, এটা যদি হয় তাহলে কিন্তু আনডাউটেডলি এইটাই হতে চলেছে যে তোমার বাংলাদেশের যে আরবান যে উৎপাদক ক্লাস এবার আরও বেশি রিভলিউশনারি হবে, তারা অ্যান্টি ইলেকশন হয়ে উঠবে ইন দ্য নেক্সট স্টেপ। আমরা একটা কথা সবসময় জানি যে বলশেভিক রিভলিউশনের পরে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি কেন ইলেকটোরাল পলিটিক্সটাকে অস্বীকার করেছিল, তার একটা বড় কারণ এখানেই ছিল যে বিপ্লবীরা মূলত আরবান সেন্টার, ইন্ডাস্ট্রিয়াল সেন্টারগুলোতেই পপুলার ছিল, তারা আসলে গ্রামাঞ্চলে পপুলার ছিল না, এবং গ্রামাঞ্চলে অধিকাংশ ভোট ব্যাংকটা ছিল। এবং দিস ইজ দ্য রিজন তারা কিন্তু যে যুদ্ধ করে পরে বলশেভিক রিভলিউশন, যেটাকে আমরা কিনা যে ওয়ার কমিউনিজম বলি, মানে যে 2 বছর ধরে রেড আর্মি এবং হোয়াইট আর্মির মধ্যে যুদ্ধ দিয়ে রেড আর্মি নিজেদেরকে জয়ী করে যে মূলত কান্ট্রি সাইডে। তো আমরা কিন্তু আরও ভয়ঙ্কর দিকে চলে যাব যদি বিএনপি জেতে। তার মানে উৎপাদক শ্রেণীটা এবার আরও ডিটারমিন্ড হয়ে যাবে যে আমায় হলো গিয়ে যে গ্রামের মানুষের ভোটের ওপর নির্ভর করে, ইলেকটোরাল পলিটিক্সের ওপর নির্ভর করে আমি কিছু করতে পারবো না যদি বিএনপি জিতে যায়। কারণ মূলত তাহলে প্রমাণ হয়ে যাবে আরবান মানুষই শুধু বা কিছু শিক্ষিত মানুষই মূলত
হলো গিয়ে যে লড়াই দেয়, প্রাণ করে দেশ স্বাধীন করেছে, কিন্তু অধিকাংশ মানুষই কনসার্ন নয়, তারা দেশকে আবার বিপথে চালিয়ে দেবে। সুতরাং ডেমোক্রেসি ইজ নট গুড, মানে ইলেকটোরাল পলিটিক্স ইজ নট গুড, এই ধারণা কিন্তু প্রচণ্ড শক্তিশালী হয়ে যাবে বাংলাদেশে। তো ইউকে যেটা করেছে সেটা মানে আজকে এই সমঝোতাটা মূলত ইউকের জন্য হয়েছে, এবং এর থেকে বোঝা যায় যে এই অঞ্চলে, বাংলা বদ্বীপ অঞ্চলে এখনো ইউকের যথেষ্ট তার মানে প্রেজেন্স আছে ইনডিরেক্টলি। কারণ ইউএসএ আমার মনে হয় না খুব একটা আর এদের সাথে আছে, এদের কিছু যায় আসে না, ইউএসের কিছু আর যায় আসে না, কারণ সে জানে সে মূলত চীনের সঙ্গে একটা ডিল করবে আজ না কাল, এটা চীনের হাতে যাবে, তো চীন লাজায় কাটবে মুড়ায় কাটবে, আমার কি। ইন্ডিয়াকে নিয়েও সে আর খুব একটা কনসার্ন নয়। কিন্তু ইউকে ক্ষেত্রে বিএনপি আর ইন্ডিয়ার একটা সমঝোতা করিয়েছে, সেটা যদি জিতে যায় তাহলে আরও র্যাডিক্যাল মুভমেন্ট আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশে আমরা দেখতে পাবো। আর যদি এনসিপি জামাত জোট জিতে যায় তাহলে প্রমাণ হবে ইলেকটোরাল পলিটিক্সে খুব সমস্যা নেই, তাহলে মোটামুটি একটা স্টেবিলিটি সমাজটা পেয়ে যাবে। অজস্র ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।